দেখো, আমরা পুজো পাঠ করি, উপোস রাখি, অনেক রিচুয়ালস ফলো করি তাকে পাওয়ার জন্যে, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য, ঈশ্বরের সাথে কানেক্ট করার জন্যে আমরা অনেক রকমেরই জিনিসপত্র করি। কিছুই ভুল না, সবাই নিজের নিজের জায়গায় ঠিক। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যতক্ষণ না তোমার রাইট টাইম আসছে, সঠিক সময়, ততক্ষণ তুমি ঈশ্বরের সাথে হয়তো কানেক্ট করতে পারবে না। এটা আমার বিশ্বাস। আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হয় যে জীবনে একটা এমন টাইম আসে যেটাকে আমি রাইট টাইম বলি বা ডিভাইন টাইমিং বলতে পারো, যখন ঈশ্বর আমাদের সাথে কানেক্ট করে। আর হঠাৎই সেটা হবে, তার আগে তুমি হয়তো কিছু ইন্ডিকেশনসও পাবে। আর উনি যখন কানেক্ট করে তখন তোমার লাইফ আস্তে আস্তে ম্যাজিকের মতন পাল্টাতে শুরু করে। এই ডিভাইন টাইমিংটা কখন আসবে আমরা জানি না, কার লাইফে কখন আসে, এটা সব তোমার কর্মের উপরে ডিপেন্ড করছে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেখানে এই ছেলেটা হঠাৎ করেই তার সাথে কানেক্ট করতে পেরেছে। এটা একটা অদ্ভুত ফিলিং। এই গল্পটা খুব সুন্দর একটা গল্প, আমার খুব ভালো লেগেছে। আর যখনই কেউ আমার সাথে এরকম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমার সত্যি খুব ভালো লাগে, আমি খুব পজিটিভ ফিল করি। তো আশা করছি তোমাদেরও এই গল্পটা ভালো লাগবে। গল্পটাকে শেষ অবধি শুনো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, আমি এর আগেও বলেছি যে অনেক সময় আমাদের লাইফে এমন একটা পরিস্থিতি আসে, যে পরিস্থিতিটা আমাদের ভেতর থেকে পুরো নাড়িয়ে দেয়। আমরা ভেঙে পড়ি, আমরা পড়তে 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 এতটা নিচে চলে যাই যে তারপরে আর জায়গা থাকে না। এবার যেটা হবে সেটা হচ্ছে তুমি উপরেই উঠবে, কারণ নিচে জায়গা শেষ। আর এই উপরে তোলার জন্যে উনি নিজে তোমার লাইফে আসবে। এটা হয়, এটাকে আমি খুব ডিপলি বিশ্বাস করি। আমরা তো সবাই তারই সন্তান। উনি আমাদের কষ্ট দেন কিছু শেখানোর জন্যে। আমি বারবার এই কথাটা বলি, এবং আমি এই কথাটা খুব ডিপলি আমি এটাতে বিশ্বাস করি যে এরকম হয়। কিছু কষ্ট আমাদের জীবন পাল্টে দেয়, কিছু কষ্ট আমাদের তার সাথে কানেক্ট করিয়ে দেয়। আমি এটা বিশ্বাস করি যে পুজো পাঠ করলে মনে শান্তি পাওয়া যায়, অনেক পজিটিভিটি পাওয়া যায়, কিন্তু তার সাথে কি কানেক্ট করা যায় এটা আমি জানি না। এটা আমার মনে হয় যতক্ষণ না তোমার টাইম আসছে, যেটা বললাম রাইট টাইম, দ্য ডিভাইন টাইমিং, ততক্ষণ তুমি তার সাথে কানেক্ট করতে পারবে না। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেখানে একটি ছেলে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। গল্পটা হচ্ছে, একটা ছেলে আমাকে কন্ট্যাক্ট করেছিল, আর সেটার গল্পটা সত্যি মানে শুনে খারাপ লাগছিল, কিন্তু এটাও ঠিক যে ও যাকে ভালোবাসতো, যে মেয়েটার কথাও বললো, তারও এখানে আমি খুব একটা কোনো দোষ দেখতে পারিনি। তো গল্পটা হচ্ছে এমন যে এই ছেলেটা একটি মেয়েকে খুব পছন্দ করতো, তারা একসাথেই একই অফিসে কাজ করতো। তো মেয়েটিকে যেহেতু অনেক পছন্দ করে, দুজনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। মানে ছেলেটি টিম লিড, ওর আন্ডারে কাজ করতো মেয়েটা। তো মেয়েটার সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। অফিসের বাদে তারা একসাথে চা খেতে যেত, গল্প করতো, আড্ডা দিত, নানান রকমের কথাবার্তা শেয়ার করতো। তো ছেলেটা আস্তে আস্তে মেয়েটার প্রেমে পড়ে যায়। অনেক সাহস করে ছেলেটা মেয়েটাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা ছেলেটাকে বলে যে দেখো, আমি শিওর নই, বিকজ আমি তোমাকে ফ্রেন্ডের মতন দেখেছি, কিন্তু আমাকে একটু টাইম দাও। এটা মেয়েটা বলে। ছেলেটা বলে না, আমার কোনো তাড়াহুড়ো নেই, কোনো তাড়াহুড়ো নেই, তুই সময় নে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে বলে দিলাম,
তুই সময় নে, তুই আমাকে পরে জানাস। দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ কন্টিনিউ চললো। ছেলেটা আরও মেয়েটার ক্লোজ হয়ে গেল, ওকে বাড়ি ছেড়ে আসা, ওর জন্য সবসময় ওর পাশে থাকা, এই জিনিসগুলো কিন্তু মেয়েটা বলেনি যে তুমি করো, কিন্তু ছেলেটা আরও বেশি করে করতো। ছেলেটা আমাকে এটাই বলছিল যে দাদা আমি ভেবেছিলাম যে আস্তে আস্তে হয়তো আমাকে ভালোবাসতে লাগবে বা আমাকে সময়ের সাথে হ্যাঁ বলে দেবে। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি বলতো, ভালোবাসা না মানে নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তার জন্য তুমি এফর্টস তো নিশ্চয়ই দেবে, তুমি তার জন্যে তোমার যেটা মনে হয় তুমি করবে, তুমি যেটা পারবে তোমার সেটা করা উচিত। কিন্তু তার বদলে এটা আশা রেখো না যে সে তোমার প্রেমে পড়ে যাবে যেরকম তুমি তার প্রেমে পড়েছো। ভালোবাসাটা কি বলতো, এটা না একটা ফিলিংসের ব্যাপার। এটা যে কার প্রতি তোমার হবে আর কিভাবে হবে এটা আমরা কেউ জানি না। আমি যে কাকে ভালোবেসে ফেলবো এটা আমরা কেউ বলতে পারি না। এই ফিলিংস জিনিসটা খুব অদ্ভুত একটা জিনিস। হ্যাঁ, তার মানে কি তুমি ভালোবাসায় কোনো আশা রাখবে না? নিশ্চয়ই আশা রাখবে। যখন ভালোবাসাটা বোথ সাইড আছে, আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তখন আমি তোমার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি। কিন্তু যেখানে ওয়ান সাইডেড, আমি তোমাকে শুধু ভালোবাসি তো তুমি তোমার কর্মটা করে যাও, তুমি তাকে ভালোবাসছো, তুমি জানো যে সামনের মানুষটা ভালো, সে তোমাকে অবহেলা করছে না, তুমি তাকে প্রপোজ করেছো, তারপরেও সে তোমার সাথে ফ্রেন্ডশিপটা ঠিক সেরকমভাবেই রেখেছে, তো তুমি নিজের দিকে চেষ্টা করছো, সেটা ভুল নয়। তুমি চেষ্টা করেছো, তুমি ওর পাশে দাঁড়িয়েছো, রাত বিরাতে ওর বাড়িতে গেছো, ওর দরকার পড়েছে বলে, ওর মার শরীর খারাপ হয়েছিল তুমি ওখানে গেছিলে, তুমি হেল্প করেছো, সবই করেছো, কিন্তু এটার বদলে এটা আশা রেখো না যে ও তোমাকে ভালোবাসবে। এবার বিষয়টা হয়েছে যে এত কিছু করার পর ছেলেটা বললো যে আমি ওর জন্য অনেক কিছু করেছি দাদা, কিন্তু তারপরেও ওর আমার প্রতি ফিলিংস সেরকম আসেনি। আমি 6 মাস বাদে ওকে জিজ্ঞেস করলাম যে দেখ অনেকদিন আগেই তোকে বলেছিলাম, তো তুই আমাকে কোনো জবাব দিলি না, তো তোর কি মনে হয়? তখনও বললো যে দেখ মানে আমার ফ্রেন্ডশিপের বেশি আমার মনে হয় না যে আমরা এগোতে পারবো, বিকজ আমার সেরকম ফিলিংস আসছে না, আমি তোকে খুব ভালো বন্ধু হিসেবে মনে করি। এটা শুনে অবভিয়াসলি ছেলেটার মাথাটা গরম হয়ে গেল। সেটা আমাকে বললো যে দাদা আমি হয়তো ভুল ছিলাম। ও বললো আমাকে যে আমি এটার জন্য সরি যে আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তারপরে আমি ওকে উল্টাপাল্টা কথাও বলেছি যে তুই এতদিন আমাকে কেন বলিসনি, তুই কেন। তো তখন মেয়েটা বললো যে আমি তো সময় চেয়েছিলাম তোর কাছ থেকে, তো সময় যাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি হয়তো সেরকমভাবে ফিল করি না, বিকজ আমি যদি তোকে এখন মিথ্যে কথা বলে দিই তাহলে কি হবে, চিট করা হয়ে যাবে, তো আমার সেরকম ফিলিংস নেই তোর প্রতি, বা সেরকম ফিলিংস আসছে না। তো ছেলেটা খুব রাগারাগি করে যে দেখ তুই আমাকে এতদিন ঝুলিয়ে রাখলি, এগুলো অনেক কিছুই বলে। তো আমিও তখন ছেলেটাকে বোঝাই যে দেখো মেয়েটার তো কোনো দোষ নেই এখানে, ঝুলিয়ে রাখা তুমি ওর জন্য করেছো অ্যাজ এ ফ্রেন্ড বলো, বা তুমি ওকে ভালোবেসে তুমি ওর জন্য অনেক কিছু করেছো, সেটা তোমার ব্যাপার। আমার তার জন্য তোমার প্রতি ভালোবাসা আসবে এটা ইটস নট নেসেসারি। তো ছেলেটার উপরে খুব রাগারাগি করলো, এই করলো, ওর সাথে কথা বলা বন্ধ করে দিল, ওকে ব্লক করলো। দেন তারপরে কিছুদিন পরে ওকে আনব্লক করে আবার ওকে সরি টরি বলে ওর সাথে কথা বলা শুরু করলো। এরকম চলতে থাকলো, আরও কেটে গেল 4-5 মাস। ইতিমধ্যেই মেয়েটা একদিন ছেলেটাকে ইনডিরেক্টলি বলে যে ওর লাইফে অন্য একটা ছেলের সাথে ওর ফ্রেন্ডশিপ হয়েছে, সেটাকে ওর ভালো লাগে। এটা শুনে ছেলেটা আরও বেশি হার্টব্রোক হয়ে গেল, আরও মানে কি বলবো, ও যেভাবে বলছিল আমাকে আমি বুঝতে পারছিলাম যে খুব কষ্ট পেয়েছে, বিকজ ওই আশা নিয়েই বসেছিল যে মেয়েটা আজ নয়তো কাল হ্যাঁ করে দেবে। কিন্তু হ্যাঁ তো দূরের কথা, মেয়েটা অন্য কাউকে পছন্দ করতে লাগলো। বলে দাদা আমি এদিক ওদিক থেকে খোঁজ পেয়েছি, খোঁজ দেওয়ার পর আমি জানতে পারলাম যে ওই মেয়েটা ওই ছেলেটার সাথে দেখা সাক্ষাৎ করে। তো আমি ভাবলাম যে আমার এটা খুব ইনসাল্টিং মনে হলো, খুব এম্বারাসিং মনে হলো। তো আমি মেয়েটাকে বললাম যে দেখ তুই আমাকে বন্ধু হিসেবে দেখিস, আমি তো তোকে দেখি না, আমি তোকে ভালোবেসে ফেলেছি, আজও ভালোবাসি, তো এইভাবে আমার জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে তোর সাথে থাকা। মেয়েরা তখন ছেলেটাকে বলে যে দেখ বন্ধুত্ব তো ম্যাটার করে, তাই না, আমি তোকে খুব ভালো বন্ধু মনে করি, তুই যদি এইভাবে আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিস তাহলে কি করে চলবে। মেয়েটাও নিজের জায়গায় ঠিক, কিন্তু ছেলেটাও ঠিক। ছেলেটা বললো যে আমার ভালো লাগছে না, আমি পারছি না, 1.5 বছরের উপরে হয়ে গেল আমি রিলেশনশিপটা নিয়ে ঝুলে আছি, আমি পারছি না, আমাকে সময় দে, আমি একটু নিজেকে ঠিক করি, দেন আমি তোর সাথে কথা বলবো।
করে ছেলেটা মেয়েটাকে ব্লক করে দেয়। ব্লক করার পরে ছেলেটা বলে যে কিছুদিনের মধ্যেই আমার চাকরিও আমি ছেড়ে দিই, বিকজ ওখানে আমি কাজ ঠিক মতন করতে পারছিলাম না, বিকজ ও কাজ করছিল ওখানে। তো ওকে দেখে ওর সাথে ওকে আমি ফেস করতে পারছিলাম না বলে আমি কাজটাও ছেড়ে দিই। ছেড়ে দিয়ে সম্পূর্ণ ঘরে বসে যাই। মা বাবা জিজ্ঞেস করে কি হয়েছে কি না কি, কিছু বলি না। বন্ধু বান্ধবের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। বলে এইভাবেই দাদা 1 মাস কেটে গেল, আমি এইভাবেই আছিলাম। খুব কষ্ট হয়েছিলাম, কিচ্ছু ভাল লাগছিল না, কিছুতেই ওকে ভুলতে পারছিলাম না। 24 ঘন্টা ওর কথা মাথায় ঘুরতে থাকতো। আর এটা ভেবে আরো কষ্ট হতো যে ও হয়তো অন্য কাউকে ভালোবাসে, ও অন্য কারোর সাথে এবার এগিয়ে যাবে। এগুলো খুব কষ্ট দিত। বললো দাদা আমার বাড়িতে একটা পুজোর জায়গা আছে, ছোট্ট একটা ঘট মা পেতে রেখেছে। ওখানে অনেকগুলি ঠাকুরেরই ছবি আছে, সবই আছে, কৃষ্ণ সব আছে, দুর্গা, কালী, শিব, হনুমানজি সবই আছে। তো বললো যে আমি কখনো খুলে দেখিও নি যে মা ওখানে কোন কোন ঠাকুরের ছবি রেখেছে, এবং মাও কোনো ঠাকুরের নিয়ে সেরকম কোনো কথাবার্তা বলে না। এই দিনে 2 বার পুজো করতে হয়, মা যায় পুজো করে, এইটাই। আর আমাদের অ্যাজ সাচ কোনো পুজো নিয়ে বা ঠাকুর নিয়ে কোনো কথাবার্তা এগুলো কখনোই হতো না, হয়ও নি। আর আমি কখনো এইসব জিনিসে যাইও নি। হ্যাঁ, ঠাকুরকে আমি বিশ্বাস করি যে হ্যাঁ একটা কোনো পাওয়ার আছে যে আমাদের সবাইকে বানিয়েছে বা আমাদের সাথে আছে, এটাই বিশ্বাস করি। বাট আমি এটা নিয়ে অ্যাজ সাচ কোনো সময় ঘাটাঘাটি করিনি। বলো দাদা একদিন রাতে, বিশ্বাস করবে না, আমি এখনো মনে করতে পারছি না ওটা স্বপ্ন ছিল না আমি কোনো হ্যালে ছিলাম, কি ছিল আমি বুঝতে পারছি না। আমি স্বপ্নে দেখছি, মানে আমি সমুদ্রর পাড়ে দাঁড়ানো, পুরো অন্ধকার, সাদা সমুদ্র, আর সামনে মানে বিশাল বড় শিবের চেহারাটা পুরো দেখতে পাচ্ছি যে শিব সামনে দাঁড়িয়ে আছে। আর ওটা এত মানে ভয়ও লাগছিল, অ্যাট দি সেম টাইম আমার গায়ে কাঁপুনি দিয়ে উঠছিল। বলে দাদা ওই অভিজ্ঞতা আমি আজ পর্যন্ত ভুলিনি। মানে ওটা একটা অদ্ভুত একটা ফিলিংস ছিল। আমার শিবের সাথে আমার মানে আমি কোনো সময় নামও নিইনি, আমার কোনো লেনা দেনাও নেই। বলে আমার গাটা কিরকম কেঁপে উঠলো এটা দেখে, মানে এই স্বপ্নটা দেখে। শিব আমার দিকে তাকিয়ে আছে। বলে আমি যখন আমার ঘুম ভাঙলো আমি বুঝতে পারছি না আমি ঘুমিয়েও ছিলাম না, হ্যালে ছিলাম না, আমার স্লিপ প্যারালাইসিস হয়ে গেছিল, কি হয়ে গেছিল আমি জানি না। আমি একদম চোখ খোলা অবস্থায় আমি শিবকে দেখতে পারছি, মহাদেবকে দেখতে পারছি। বলে দাদা সেই দিনটা আমি সকাল থেকে না আমার চোখকে খালি বারবার জল আসছে। আর আমি বেশ দুপুরের দিকে গিয়ে আমি এটা রিয়েলাইজ করলাম যে আমি কিন্তু সকাল থেকে একবার ওই মেয়েটার কথা ভাবিনি, আমি খালি ওই স্বপ্নটার কথা ভাবছি। আমি মায়ের ওইখানে মন্দিরটা খুলে দেখলাম যে ওখানেও শিবের ছবি আছে, এতদিন আমি নোটিসই করিনি। আর বলে দাদা আমি হয়রান হয়ে গেলাম যে আমি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটুখানি বিকেলে না হাঁটতে বেরিয়েছি, রোজই একটু হাঁটতে বেরোতাম। আমি রোজ ওই একই জায়গা দিয়ে যাচ্ছি, গাছের তলায় একটা ছোট্ট মন্দিরের মতন আছে, ওখানে যে শিবের মূর্তিটা আছে এটা আমি আজ পর্যন্ত নোটিসই করিনি। আমি এত বছর ধরে এই জায়গায় থাকি, এখানে যে মন্দিরটা আছে এখানে যে কার মূর্তি আছে এটাও আমি নোটিস করিনি। সেদিন বিকেলে যখন শিবকে দেখছি না আমার গায়ে কাঁটা দিচ্ছে। বলে একটা অদ্ভুত এনার্জি আমি নিজের ভেতরে ফিল করছিলাম। আরো বললো যে একটা অদ্ভুত ভাবে এটা আজকাল যেরকম হয় আমরা দেখেছি, আমরা যেটা ভাবি সেটা আমরা মোবাইলে অনেক সময় দেখতে পারি। বললো রাত্রিবেলায় আমি এমনি একটু গান শুনবো টুনবো বলে আমি জাস্ট মোবাইলটা ওই করেছি, ইউটিউবটা খুলেছি, ওখানে শিব তাণ্ডব চলে এসছে। দেখবে শিব তাণ্ডব বলে ইউটিউবে আছে, অনেকগুলি মিউজিক আছে। বলে সেটা চলে এসছে, আমি আশ্চর্য। আমি জাস্ট হেডফোনটা কানে লাগিয়ে ওটাকে যখন শুনছি না আমাদের গায়ের থেকে মানে আমার কি বলবো মানে বলছিল যে আমার পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছে, আমার চোখ থেকে জল বেরোচ্ছিল, লিটারালি আমার চোখ থেকে জল বেরোচ্ছে। আর যখন চোখ থেকে জল বেরোচ্ছে না মনে হচ্ছে ভেতরের সব সব কষ্ট এই চোখের জলের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে দাদা। তাহলে বিশ্বাস করবে না দাদা, সেই দিনের পর আমি হঠাৎ করে পুরো পাল্টে গেছি, আমি একটা অন্য ছেলে হয়ে গেছি। আর আজ 2 মাস হয়ে গেল আমার এই মেয়েটার কথা মনেও পড়ে না, কিচ্ছু না। আমি জাস্ট তোমার এই ঈশ্বরের একটা ভিডিও দেখে তোমাকে আজকে কন্ট্যাক্ট করলাম যে সত্যি ঈশ্বর যখন কানেক্ট করে তখন লাইফ পাল্টে যায়। এটা সময়ের ব্যাপার। কেন ছেলেটা কোনো পুজো পাঠ কিছুই করতো না, এখন সে শিবের মহাদেবের ভক্ত হয়ে গেল।
সে এখন মহাদেবের ভক্ত হয়ে গেল। বললো আমার মহাদেবকে দেখে তার সাথে কথা বলেই আমি শান্তি পাই, আমার প্রয়োজন নেই কাউকে। 2 মাসের ভেতরে আমি নতুন চাকরি পেলাম, ভালো পোস্টে চাকরি পেলাম, ওখানে গিয়ে ভালো বন্ধু বান্ধব হলো, লাইফ কিভাবে 2 মাসে পাল্টে গেল আমি বুঝতেও পারলাম না। আর এটাই আমি বলি যে ফিলিংস পাল্টাতে থাকে। আজকে তুমি কষ্ট হয়ে আছো, কালকে তুমি কষ্টে নাও থাকতে পারো। নাথিং ইজ পার্মানেন্ট, জাস্ট তার উপরে বিশ্বাস রাখো। উনি তোমায় দেখছে, শুনছে, উনি তোমাকে বোঝে। যেদিন উনি যা বুঝবে যে আমার এই বাচ্চাটা আর সইতে পারছে না, তখন সে তোমার লাইফে আসবে। আর উনি যখন আসে না, লাইফ পাল্টে যায়, তুমি অ্যাজ এ পার্সন পাল্টে যাবে। আর এটা সত্যি, এটা হয়। এই গল্পটা যখন ছেলেটা বলছিল তখন আমার গায়েও কাটা দিয়ে উঠছিল, কেন কি একটু হলেও এই জিনিসগুলো বুঝি, আমি রিলেট করতে পারি, কানেক্ট করতে পারি। আর আমার খুব ভালো লাগে যখন এরকম কেউ গল্প আমার সাথে শেয়ার করে। তো পজিটিভ থাকো, তার উপরে বিশ্বাস রাখো। উনি সবসময় তোমার পাশে আছে। তুমি তাকে পুজো করো কিংবা না করো, তুমি তার নাম নাও কিংবা না নাও, তাতে কিছু যায় আসে না। তোমার যখন ঠিক টাইম আসবে, রাইট টাইম আসবে, উনি তোমার পাশে চলে আসবে। আমরা সবাই ওনারই একটা অংশ। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে, এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করে এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।